হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকের এই ভিডিওতে আমরা ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে ডিটেলে জানব। কারণ ভার্ব একটা সেন্টেন্সের মেইন এলিমেন্ট। উইদাউট ভার্ব আর সেন্টেন্স ক্যান নট বি ফর্ম। তো সেই জন্য আমাদের ভার্বের টাইপগুলো একটু ভালো করে জেনে নিতে হবে, যেটা আমাদের এক্সামেও কিন্তু আসবে। তো চলো আমরা সময় নষ্ট না করে একদম শুরু করে দিই আজকের ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ভার্বস, ক্লাসিফিকেশন অফ ভার্বস। তো ভার্বকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। তো দেখো, প্রথমে আমরা যে টাইপটা দেখব সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা মেইন ভার্বও বলে থাকি, আর অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলি। তার মানে মেইন ভার্ব বলতে বুঝতেই পারছো যেটা সেন্টেন্সের প্রধান ক্রিয়া, অর্থাৎ মেইন ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স লিখতেই পারবো না। তাহলে অক্সিলারি ভার্ব কাকে বলবো, বা হেল্পিং ভার্ব? দেখো, নাম থেকেই বোঝা যাচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ইট হেল্পস দ্য মেইন ভার্ব। তার মানে হেল্পিং ভার্ব কি করে? সবসময় মেইন ভার্বকে সাহায্য করে, তাই একে আমরা সাহায্যকারী ক্রিয়া বলি। তাহলে সাহায্য করতে গেলে আমাদের কি হয়? সবসময় আগে থাকতে হয়। তাই সবসময় মনে রাখতে হবে যে হেল্পিং ভার্ব ইজ অলওয়েজ প্লেসড বিফোর দ্য মেইন ভার্ব। মানে মেইন ভার্বের আগে কিন্তু সবসময় অক্সিলারি ভার্ব বসবে, কখনো মেইন ভার্বের পরে অক্সিলারি ভার্ব বসতে পারে না। ঠিক আছে, তাহলে অক্সিলারি আর মেইন ভার্বের মধ্যে বেসিক ডিফারেন্স কি? যে মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স কনস্ট্রাক্ট করা যাবে না, কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়াও সেন্টেন্স লেখা যায় মেইন ভার্ব দিয়ে। তাহলে মেইন ভার্বকে হেল্প করাই হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। যেমন মেইন ভার্বের এক্সাম্পল যদি আমরা বলি, গো, কাম, তারপর ধরো টেক, রাইট, ইট, এগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর এক হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি এই দুটোই কিন্তু অক্সিলারি টাইপ। তাহলে প্রাইমারি অক্সিলারি কোনগুলোকে বলবো? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এদেরকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি। আর রেস্ট অফ দ্য অক্সিলারিজ আর মডেল অক্সিলারি, যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, ঠিক আছে, মে, মাইট, ঠিক আছে, ইউজ টু, নিড নট, ডেয়ার নট, এগুলো সবই কিন্তু মডেল অক্সিলারির মধ্যে পড়ে। এবার আমাদের বুঝতে হবে যে প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। দুটোকে আমরা ডিফারেন্সিয়েট করছি, তার মানে নিশ্চয়ই দুটোর মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে। প্রাইমারি অক্সিলারি যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব বললাম, এই বি ভার্ব বলতে কি বোঝায়? অ্যাম, ইজ আর ওয়াজ ভার্ব। হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব মানে কি? ডু, ডিড আর ডাজ। ওকে, তাহলে এই বি ভার্ব গুলো মানে প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারির মধ্যে ডিফারেন্সটা কি করে বুঝবো? দেখো দেখো আমি দু একটা সেন্টেন্স লিখছি, ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি, হি ইজ স্টাডিং ইংলিশ, কি লিখলাম? হি ইজ স্টাডিং ইংলিশ। আবার লিখছি, হি ইজ আ স্টুডেন্ট। আবার একটা এক্সাম্পল যদি দিই, হি হ্যাজ bought a car, আর হি হ্যাজ আ কার। ভালো করে সেন্টেন্স গুলো লক্ষ্য করো। ফার্স্ট সেন্টেন্স বলছে হি ইজ স্টাডিং ইংলিশ। এই সেন্টেন্সে দেখো আমরা দুটো ভার্ব পাচ্ছি, একটা ইজ, একটা স্টাডিং। আমরা কি জানি? একটু আগেই আমরা কি শিখলাম? যখন পরপর দুটো ভার্ব বসছে তখন একটা কি অক্সিলারি ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব সবসময় প্রিন্সিপালের আগে বসে। তাহলে এখানে ইজটাকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব। আমি শর্টে লিখছি, স্টাডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এই সেন্টেন্সে দেখো হি ইজ আ স্টুডেন্ট। তাহলে এই পুরো সেন্টেন্সটায় আমরা কটা ভার্ব পাচ্ছি? পুরো সেন্টেন্সটা আমরা
একটাই ভার্ব পাচ্ছি ইজ, তাই না? তাহলে আমরা কি শিখলাম যে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বটা ম্যান্ডেটরি, উইদাউট প্রিন্সিপাল ভার্ব আ সেন্টেন্স ক্যান নট বি ফর্মড। তাহলে একটা সেন্টেন্স যদি একটাই ভার্ব থাকে এবং সেটা যদি একটা মিনিংফুল সেন্টেন্স হয় তাহলে সেটা কি হবে? ইট মাস্ট বি দ্য প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে কিন্তু আবার ইজটা হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব। ঠিক সেরকম ভাবে হি হ্যাজ বট আ কার, হ্যাজ এখানে কি অক্সিলারি ভার্ব, কারণ বট হচ্ছে মেইন ভার্ব, বাট হি হ্যাজ আ কার এখানে দেখো হ্যাজ কিন্তু আর অক্সিলারি ভার্ব থাকছে না, এখানে মেইন ভার্ব হয়ে যাচ্ছে, কারণ এই পুরো সেন্টেন্সটা একটাই ভার্ব আছে। ঠিক সেরকম হি ডাজ নট গো টু স্কুল আর হি ডিড হিজ জব ওয়েল। ঠিক একই জিনিস দেখো, হি ডাজ নট গো টু স্কুল, তাহলে ডাজ হচ্ছে অক্সিলারি, গো মেইন ভার্ব, ডিড হচ্ছে দেখো এখানে মেইন ভার্ব। কেন? কারণ এই পুরো সেন্টেন্সে একটাই ভার্ব আছে। তাহলে বোঝা গেল প্রাইমারি অক্সিলারি কে আমরা দু রকম ভাবে ব্যবহার করতে পারি, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। ব্যাপারটাকে আরেকটুখানি সিম্পলিফাই করে দিই। তাহলে কখন এগুলো প্রিন্সিপাল হবে, কখন এগুলো অক্সিলারি হবে বুঝবো কি করে? একটা তো আমি ক্লু বললাম, মেইন ভার্ব থাকতে হবে। আর একটা মনে রাখবে, দেখো এই যে বলছি হি ইজ স্টাডিং ইংলিশ, এখানে ইজ এর কোনো মানে আছে? দেখো ইট ডাজন্ট হ্যাভ এনি মিনিং, এটা শুধু টেন্সটাকে ক্যারি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু হি ইজ আ স্টুডেন্ট, এখানে ইজ এর দেখো একটা মানে আছে, হয়। এই যে তিনটে প্রাইমারি অক্সিলারি আমি বললাম, এদের কিন্তু নিজস্ব একটা করে মানে আছে। বি মানে হওয়া, হ্যাভ মানে থাকা, ডু মানে হচ্ছে করা। তাহলে যদি এই প্রাইমারি অক্সিলারি গুলো এদের এই মিনিং এ ইউজ হয়, অর্থাৎ যখন কোনো সেন্টেন্স এটা ইউজ হচ্ছে এবং এরা যদি মিনিং থাকে তখন এরা প্রিন্সিপাল ভার্ব হবে, আর উইদাউট মিনিং হলে তখন এটা অক্সিলারি ভার্ব হবে। হি হ্যাজ বট আ কার, দেখো হ্যাজ ডাজন্ট হ্যাভ এনি মিনিং, কিন্তু হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, তো হ্যাজ এর মানে আছে, তার একটা মেইন ভার্ব। ঠিক সেরকম হি ডাজ নট গো টু স্কুল, ডাজ নট এর কোনো মানে নেই, তাই এটা অক্সিলারি ভার্ব। হি ডিড হিজ জব ওয়েল, সে তার কাজটা ভালো করে করেছিল, তাহলে করা, ডিড মিনিং আছে, তার এটা মেইন ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে করব। যদি এদের মিনিং থাকে, সেন্টেন্সে একটা অর্থ থাকে, তাহলে এদেরকে আমরা মেইন ভার্ব বলবো, যদি অর্থ না থাকে তখন এরা অক্সিলারি ভার্ব হবে। ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখতে হবে, সমস্ত মডেল অক্সিলারির পর ভার্বের আমরা বেস ফর্ম মানে V1 বসাবো, আর হ্যাভ ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম, ডু ভার্বের পরও ভার্বের বেস ফর্ম বসবে। এটা কিন্তু এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে খুব আসে। ডু এর সঙ্গে অনেক সময় সেকেন্ড থার্ড ফর্ম বসানো হয়, কখনো কিন্তু বসবে না, অলওয়েজ V1 বসবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের প্রাইমারি এবং মডেল অক্সিলারির মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এই ভার্বের যখন ফর্ম আমি বললাম, একটুখানি ফর্মটা তোমাদের বলে দিই, যারা জানো না একটু জেনে নেবে। দেখো ভার্বের টোটাল কটা ফর্ম হয়? আমরা সাধারণত ভার্বের তিনটে ফর্ম চিনি, ঠিক আছে? V1, V2 আর V3। আরো দুটো ফর্ম মনে রাখবে, V4 আর V5। তাহলে V1 বলতে কি, যেমন আমি যদি বলি টেক বা টেক্স, এটাকে আমরা বলি প্রেজেন্ট, আমি এখানে লিখছি। তাহলে টু কি হবে? পাস্ট, টেকেন পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে টেকিং, এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। অ্যান্ড টু টেক, এটাকে বলবো ইনফিনিটিভ। These are the 5 forms of verb. যদিও এইগুলোকে আমরা ভার্ব হিসেবে সবসময় ইউজ করি না, কিন্তু একটা ভার্বকে এই পাঁচটার বাইরে তুমি অন্য কোনো ফর্মে আর ইউজ করতে পারবে না। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে, প্রত্যেকটার নাম আমি লিখে দিলাম। নেক্সট আমরা প্রথমে দেখলাম প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব। এবার আমরা দেখব ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব আমরা কাকে বলবো? বাংলা যদি করি, ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, কর্ম মানে আমরা জানি অবজেক্ট, আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যার অবজেক্ট থাকে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে ভার্বস উইথ অবজেক্ট, আর ইনট্রানজিটিভ মানে
verbs without object, ঠিক আছে, সকর্মক অকর্মক, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে তাদের আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, যে ভার্বের অবজেক্ট থাকবে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। বেসিক্যালি ইনট্রানজিটিভ ভার্বস ডু নট টেক এনি অবজেক্ট আফটার দেম টু কমপ্লিট দ্য মিনিং। এদের অবজেক্টের প্রয়োজন হয় না, কিন্তু ট্রানজিটিভের অবশ্যই অবজেক্ট দিতে হবে। আচ্ছা, এবার আমাদের একটা প্রশ্ন মনের মধ্যে আসতেই পারে যে হোয়াট ইজ অ্যান অবজেক্ট, কারণ অবজেক্ট কাকে বলে না জানলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমরা ফাইন্ড আউট করতে পারবো না। তাহলে অবজেক্ট আমরা কাকে বলবো? অবজেক্ট মানে হচ্ছে যখন আমরা কোনো সেন্টেন্সে ভার্বকে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাই সেটাকে আমরা অবজেক্ট বলবো। যেমন আমি যদি বলি যে হি ইটস রাইস, তাহলে দেখো হি ইটস হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, আনসার পাচ্ছি রাইস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। অ্যাকচুয়ালি অবজেক্টকে বলা হয় রিসিভার অফ দ্য অ্যাকশন, এটা ডুয়ার, ভার্ব হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে রিসিভার। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন অনেকের মনের মধ্যে থাকে যে ভার্ব মানে কি অ্যাকশন? ভার্বের বাংলা তো ক্রিয়া, তাহলে ভার্ব বলতে কি অ্যাকশন বোঝায়? না, সব ভার্ব কিন্তু অ্যাকশন বোঝায় না। কিছু ভার্ব আছে যেগুলো স্টেট অফ বিং বা হ্যাভিং বোঝায়, যেমন বি ভার্ব বা হ্যাভ ভার্ব। আমি যদি বলি হি ইজ আ ডক্টর, এখানে কোনো অ্যাকশন নেই, কিন্তু ইটস স্টেট অফ বিং। আই হ্যাভ আ কার, এখানে কোনো অ্যাকশন নেই, কিন্তু আই হ্যাভ আ কার মানে হচ্ছে স্টেট অফ হ্যাভিং। তাহলে হ্যাভিং বা বিং পজিশন বোঝাতেও কিন্তু আমরা ভার্ব ইউজ করি, তাহলে সব ভার্ব কিন্তু অ্যাকশন বোঝায় না, মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের মধ্যে ডিফারেন্সটা কি। একটা তো বললাম ট্রানজিটিভের অবজেক্ট থাকতে হবে, ইনট্রানজিটিভের অবজেক্ট থাকবে না। যেমন আমি যদি বলি হি হেল্পড, দেখো এটা কিন্তু কোনো সেন্টেন্স হবে না, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, কিন্তু সেন্সটা ইনকমপ্লিট থাকছে। তাহলে এখানে আমার একটা রিসিভারের দরকার, সে সাহায্য করছে, কাকে সাহায্য করছে, সেই রিসিভার লাগবে। তাহলে এখানে আমরা কি দেবো, ধরো বললাম মি, তো মি একটা অবজেক্ট হলো, সেন্সটা কমপ্লিট হলো। তাহলে ট্রানজিটিভ ভার্ব যেহেতু হেল্প, এর অবজেক্ট অবশ্যই লাগবে, নাহলে সেন্টেন্স কমপ্লিট হবে না। অনেক সময় এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, তখন আমরা কি করি দেখবে, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি। তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন রুল নিশ্চয়ই শিখেছো, কিছু ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। সেই ভার্বগুলো কি ভার্ব? বেসিক্যালি সেগুলো ট্রানজিটিভ ভার্ব। যদি এদের পর অবজেক্ট অবশ্যই লাগে, কিন্তু অবজেক্ট যদি না থাকে তখন আমাদের সেলফ ওয়ার্ড বসাতে হয়, এই সাবজেক্টটাই অবজেক্ট হয়ে বসে যায়। তাহলে হি হেল্পড হিমসেলফ বলতে হবে যদি কোনো এখানে অবজেক্ট না থাকে। যেমন এখানে মি আছে, আমার আর কোনো কিছু দরকার নেই। কিন্তু আমি যদি বলি হি ডায়েড, দেখো এখানে কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন নেই, কারণ ডাই একটা ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগে না। সেই জন্য ইনট্রানজিটিভ ভার্বগুলোকে আমরা প্যাসিভ করতে পারি না, এদের প্যাসিভ ভয়েস হয় না। অনেক সময় লাগে হিজ ফাদার ওয়াজ ডায়েড, কথাটা কিন্তু ভুল, হিজ ফাদার ডায়েড। বা দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড হয় না, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। কিংবা দ্য বিল্ডিং কোল্যাপসড, কখনো ওয়াজ কোল্যাপসড হয় না। তার মানে ট্রানজিটিভ ভার্বকে আমরা প্যাসিভ করতে পারবো, ইনট্রানজিটিভকে প্যাসিভ করতে পারবো না, সিম্পল। এবার এখানে কিন্তু একটা প্রশ্ন হয় যে এমন কি কোনো ভার্ব আছে যেগুলো ইনট্রানজিটিভ হওয়ার সত্ত্বেও আমরা এদেরকে অবজেক্ট ইউজ করতে পারি? হ্যাঁ, কিছু কিছু ভার্ব আছে, যেমন ধরো রান, স্লিপ, ঠিক আছে, লিভ, ঠিক আছে, ফাইট, সরি, ঠিক আছে। এইরকম কিছু ভার্ব আছে যেগুলো ইনট্রানজিটিভ হলেও এদেরকে আমরা ট্রানজিটিভের মতো ইউজ করি, কিন্তু মনে রাখতে হবে এদের ক্ষেত্রে সবসময় অবজেক্টটা, এই ভার্ব আর অবজেক্ট সেম, রুটটা সেম থাকবে। যেমন হি ran a race, he slept a sound sleep, ঠিক আছে, he lived his life। তো দেখো এই যে প্রত্যেকটা সাবজেক্টের এই ভার্ব এবং অবজেক্টের রুট কিন্তু একই, এটা আমরা কগনেট অবজেক্ট বলি। তো ইনট্রানজিটিভকেও কিন্তু ট্রানজিটিভ করা যায় পার্টিকুলার কিছু ভার্বের ক্ষেত্রে, সব ভার্বকে কিন্তু ট্রানজিটিভ মানে সব ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ করা যাবে না, ঠিক আছে। চলো, তাহলে এটা হলো আমাদের ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট আমরা দেখব তোমার ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে কি? সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ
সমাপিকা ক্রিয়া মানে কি, যার একটা সম্পূর্ণ অর্থ আছে কিন্তু অসমাপিকার কোনো সম্পূর্ণ অর্থ নেই, অর্থাৎ যে ভার্বগুলোর একটা কমপ্লিট মিনিং আছে তাদের আমরা বলবো ফাইনাইট ভার্ব, মানে ইট হ্যাজ আ কমপ্লিট মিনিং, বাট ইট doesn't have a complete meaning. ঠিক আছে, ইট ডাজন্ট হ্যাভ আ কমপ্লিট মিনিং, তার মানে ফাইনাইটের একটা কমপ্লিট মিনিং আছে, নন ফাইনাইটের নেই। যেমন আমি যদি বলি, যেমন ধরো গো, টেক, আবার ধরো রাইট, এগুলো সব ফাইনাইট ভার্ব। আই গো টু স্কুল, হি টেক্স টি, হি ইজ রাইটিং এ লেটার, সব ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যদি বলি টু টেক বা টেকিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইটের দুটো ফর্ম জেনারেলি ইউজ হয়, একটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান, একটা ভি ওয়ান প্লাস আইএনজি। এই টু প্লাস ভি ওয়ানটাকে আমরা বলি তোমার ইনফিনিটিভ, আর ভি ওয়ান প্লাস আইএনজি কে বলা হয় জেরান্ড বা ভার্বাল নাউন বা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন, নন ফাইনাইট, ইটস ভার্ব ইজ ইটসেলফ ইজ আ চ্যাপ্টার। তো এর উপর আমার কমপ্লিট ভিডিও করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে এটা নিয়ে আমি ডিটেলে বলবো না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। আজকে আমরা ভার্বের ক্লাসিফিকেশনটা শিখবো। তাহলে নন ফাইনাইটের এই দুটো ফর্ম, এটা হচ্ছে ফাইনাইট। এবার আমাদের বুঝতে হবে নন ফাইনাইট আর ফাইনাইটের মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, গো কে যদি আমরা ফর্ম চেঞ্জ করি, কি বলতে পারি? গো, ওয়েন্ট, গন, টেক, টুক, টেকেন, রাইট, রোট, রিটন। কিন্তু টু টেক এর কোনো ফর্ম হবে না। টু টেক মানে একে চেঞ্জ করা যাবে না। বা টেকিং, এরও ফর্ম কিন্তু চেঞ্জ হবে না। দ্যাট মিনস আ ফাইনাইট ভার্ব ক্যান চেঞ্জ ইটস ফর্ম, বাট আ নন ফাইনাইট কান্ট। ক্লিয়ার? এই জন্যই আমরা কোনো সেন্টেন্সের নন ফাইনাইট ভার্ব দেখে টেন্স বুঝতে পারবো না, কারণ নন ফাইনাইট ভার্বের ভার্ব টেন্সের সঙ্গে চেঞ্জ হয় না। সে ফর এক্সাম্পল, আমি যদি বলি আই want to sing a song, আবার I wanted to sing a song। দেখো, I want to sing a song কি টেন্স? এটা প্রেজেন্ট টেন্স। কাকে দেখে বুঝলাম? want কে। I wanted to sing a song কি টেন্স? পাস্ট। কাকে দেখে বুঝলাম? wanted কে। কিন্তু টু সিং দেখো একই রকম রয়ে গেছে, প্রেজেন্টেও টু সিং ছিল, পাস্টেও টু সিং আছে। ঠিক সিঙ্গিং এর ক্ষেত্রে একই। আমি যদি বলি আই এনজয় সিঙ্গিং সংস, আবার আই এনজয়েড সিঙ্গিং আ সং, তো দুটোর ক্ষেত্রেই একই। আমি এনজয়কে দেখে টেন্সটা বুঝবো, কখনোই সিঙ্গিং কে দেখে বুঝবো না। তাহলে নন ফাইনাইট ভার্ব তুমি যে টেন্সেই ইউজ করো না কেন, ইট রিমেইনস দ্য সেম, কোনো রকম ভাবে একে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? আর নন ফাইনাইট ভার্ব বেসিক্যালি নাউন বা অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়, এরা কিন্তু ভার্বের মতো ইউজ হয় না। এবার এখানে একটা কনফিউশন অনেকেরই থাকে, অনেকেই তোমরা এই প্রশ্নটা করো যে স্যার আমি যদি বলি যে আই অ্যাম সিঙ্গিং আ সং আর আই এনজয়েড সিঙ্গিং আ সং, তাহলে এই দুটোই কি নন ফাইনাইট ভার্ব? কারণ আপনি তো বললেন যে নন ফাইনাইট ভার্বে আইএনজি হয় না। মনে রাখবে, এইটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, কারণ যদি এটা নন ফাইনাইট ভার্ব হতো এর কোনো কমপ্লিট মিনিং থাকতো না। দেখো, এর একটা কিন্তু কমপ্লিট মিনিং আছে, আমি একটা গান গাইছি, কিন্তু এখানে দেখো আই এনজয়েড সিঙ্গিং আ সং, এখানে সিঙ্গিং এর মিনিং কিন্তু কমপ্লিট নয়। তাহলে কি করে বুঝবো ভার্বের সঙ্গে আইএনজি হলে কখন ফাইনাইট হবে, কখন নন ফাইনাইট হবে? খুব সিম্পলি মনে রাখবে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, তার আগে যদি বি ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এরকম বি ভার্ব যদি থাকে, বি ভার্ব প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। অনলি সিঙ্গিং কিন্তু ফাইনাইট নয়, এই দুটো মিলিয়ে ফাইনাইট হচ্ছে, এটা কমপ্লিট মিনিং হচ্ছে। বাট উইদাউট বি ভার্ব যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, যেমন এখানে কোনো বি ভার্ব নেই, ভার্বের সঙ্গে আইএনজি বসছে, তখন এটা নন ফাইনাইট হবে, ইদার জিরান্ড অর পার্টিসিপল। ঠিক আছে? যেমন এখানে একটা জিরান্ডের ইউজ হচ্ছে, আবার অনেক সময় পার্টিসিপল হতে পারে। তাহলে সিম্পল ব্যাপার, ভার্বের সঙ্গে আইএনজি আছে, তার আগে বি ভার্ব আছে, তখন এটা ফাইনাইট। ভার্বের সঙ্গে আইএনজি আছে অথচ বি ভার্ব নেই,
তখন এটা নন ফাইনাইট। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে ডিফারেন্স। চলো নেক্সট দেখি কি আছে। এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেটিভ আর ইভেন্ট। এটাকে আমরা অনেক সময় ডাইনামিক ভার্বও বলে থাকি। তো স্টেটিভ ভার্ব কোনগুলো? দেখো, অ্যাজ দ্য ভেরি নেম সেজ, স্টেটিভ এটা পার্টিকুলার কিছু স্টেটকে বোঝায়। যেমন ধরো আমি যদি বলি লাভ, হেট, নো, ডিজায়ার, হ্যাভ, বি ভার্ব, ফিল, সি, এগুলো হচ্ছে তোমার স্টেটিভ ভার্ব। আর ইভেন্ট ভার্ব এদের সংখ্যাই বেশি। যেমন ধরো গো, কাম, রিড, রাইট, এটসেট্রা। এবার স্টেটিভ ভার্ব আর ইভেন্ট ভার্বের মধ্যে ডিফারেন্স খুব ভালো করে বুঝবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। স্টেটিভ ভার্ব আর ইভেন্ট ভার্বের মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, জেনারেলি এখান থেকে দেখে তোমরা বুঝতে পারছো, এই যে স্টেট গুলো বোঝাচ্ছে, স্টেটিভ ভার্বকে আমরা জেনারেলি কন্টিনিউয়াস ফর্ম বা প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করতে পারি না। মানে ইউ ক্যান নট সে আই অ্যাম লাভিং মাই ফাদার। It's wrong, grammatically wrong. So you have to say I love my father. Clear? But you can say I am writing a letter, I am going to school, I am reading a book. তার মানে স্টেটিভ আর ইভেন্টের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে an event verb can be used in all forms of verb. ইভেন্ট ভার্বকে তুমি সমস্ত 5টা ফর্মে ইউজ করতে পারবে, কিন্তু স্টেটিভ ভার্বকে আমরা সব ফর্মে ইউজ করতে পারি এক্সেপ্ট আইএনজি বা কন্টিনিউয়াস। ক্লিয়ার? যেমন এখানে আই এম লাভিং, দেখো এটা ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, কারণ অ্যাম লাভিং আছে, এটা ভুল। তার মানে কি আমরা স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, দুটো কন্ডিশনে। দেখো, যেমন আমি যদি বলি আই অ্যাম লাভিং মাই ভ্যাকেশন। আই এম লাভিং মাই ভ্যাকেশন, হোয়াট ডাজ ইট মিন? এই সেন্টেন্সের মানে কি আমি আমার বাবাকে ভালোবাসছি? হয় না, ভালোবাসি, কিন্তু আমি আমার ভ্যাকেশন ছুটিটাকে ভালোবাসছি না। এখানে লাভিং মানে কি এনজয়িং। সো দ্য মিনিং হ্যাজ বিন চেঞ্জড। তার মানে আমরা কোনো সেন্টেন্সে এই স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি দিতে পারবো কখন? যখন এই স্টেটিভ ভার্বের মিনিংটা পাল্টে যাবে। যেমন এখানে লাভিং মানে এনজয়িং হয়ে গেছে, ঠিক সেরকম আমি একটা এক্সাম্পল বলছি। আই এম হ্যাভিং আ কার, বলতে পারি আই এম হ্যাভিং আ কার, আমার একটা গাড়ি আছে, আমরা কি বলবো? আই হ্যাভ আ কার। কিন্তু আমি যদি বলি আই এম হ্যাভিং মাই লাঞ্চ, আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, তখন কিন্তু দেখবো আমরা বলতে পারি। কেন বলতে পারি? কারণ এখানে হ্যাভিং মানে টেকিং, এখানে থাকা নয়, কিন্তু তাহলে মিনিং পাল্টে যাচ্ছে, তখন বলা যেতে পারে। এবার আমি যদি বলি আবার হি ইজ আ লাভিং চাইল্ড, হি ইজ আ লাভিং চাইল্ড। এখানে দেখো সেন্টেন্সের লাভিং এ কোনো ভুল নেই, কারণ এটা কোনো ভার্বই নয়, অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আমরা দুটো কন্ডিশনে এই স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি দিতে পারি। এক হচ্ছে যদি মিনিং চেঞ্জ হয়ে যায়, আর এক হচ্ছে যদি এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয়। নন ফাইনাইট ভার্ব আমরা যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি দিতে পারি। ক্লিয়ার? এটা আমাদের মাথায় রাখতে হবে। স্টেটিভ ভার্ব, ইভেন্ট ভার্ব তো বা ডাইনামিক ভার্ব ঠিক আছে, এদের তো আমরা সব ফর্মে ইউজ করছি, কিন্তু স্টেটিভ ভার্বগুলোকে আমরা জেনারেলি আইএনজিতে ইউজ করতে পারি না। কন্ডিশনটা কি ইউজ করার বলে দিলাম। এবার যদি তোমাকে এখানে প্রশ্ন করে যে আই এম লাভিং মাই ভ্যাকেশন, এখানে লাভিংটা কি ভার্ব? এটা কিন্তু আর স্টেটিভ ভার্ব নেই, ইট বিকামস অ্যান ইভেন্ট ভার্ব, তখন কিন্তু এটা ইভেন্ট ভার্ব হয়ে গেছে। বা আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, এখানে হ্যাভিং কিন্তু ইভেন্ট ভার্ব, কিন্তু আই হ্যাভ আ কার, এখানে হ্যাভিং একটা স্টেটিভ ভার্ব। ক্লিয়ার? এটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই জন্য দেখবে এখানে অনেক সময় নো বলে আই এম নোয়িং ইউ, হয় না আই নো ইউ। বা আই হ্যাভ বিন নোয়িং হিম ফর 2 years বলা যায় না, আই হ্যাভ নোন হিম বলা হয়। তাহলে এগুলোর সঙ্গে আমরা আইএনজি দিতে পারবো না। এবার ফিলের সঙ্গে আমরা এখন অনেক মডার্ন ইংলিশে আইএনজির ইউজ করে আই এম ফিলিং ওয়েল, ঠিক আছে, কিন্তু ফিলটা ওই ভার্বের মধ্যেই পড়ে, এর সঙ্গে আমরা আইএনজি জেনারেলি দিতে পারি না। কিন্তু আমি যদি বলি দ্য ডক্টর ইজ ফিলিং দ্য পালস অফ দ্য পেশেন্ট, সেটা বলা যায়। কেন? কারণ ওখানে ফিলিং মানে চেকিং, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, স্টেটিভ ভার্বের সঙ্গে আইএনজি বসবে। তাহলে এটা হচ্ছে স্টেটিভ ভার্ব আর ইভেন্ট ভার্বের মধ্যে ডিফারেন্স। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখব তোমার রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব।
এই রেগুলার ভার্বকে আমরা বলি উইক ভার্ব, আর ইররেগুলারকে বলা হয় স্ট্রং ভার্ব। খুব সহজ জিনিস, দু একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। যেমন ধরো কিল, কিল্ড, কিল্ড। আবার হেল্প, হেল্পড, হেল্পড। দেখো এই যে ভার্বগুলোর ফর্ম যখন চেঞ্জ হচ্ছে একটা প্যাটার্ন ফলো করছে, জাস্ট ডি বা ইডি অ্যাড হয়ে ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি ড্রিঙ্ক, কি হবে? ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। আবার টেক, টুক, সরি টেকেন। ঠিক সেরকম গো, ওয়েন্ট, গন। তাহলে এই যে দেখো এখানে কোনো ফিক্সড প্যাটার্ন নেই, মানে ইডি হচ্ছে না, কিন্তু ফর্মগুলো অন্যরকম ভাবে চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল ভাওয়েল চেঞ্জ করে চেঞ্জ হচ্ছে। তাই সিম্পলি মনে রাখবে, যখন কোনো ভার্বের সেকেন্ড থার্ড ফর্মের সময় আমরা জাস্ট ডি বা ইডি অ্যাড করি তখন সেটাকে বলা হয় রেগুলার ভার্ব বা উইক ভার্ব। আর যখন অন্যভাবে ফর্ম চেঞ্জ হয়, ইন্টারনাল ভাওয়েল চেঞ্জ করে, তখন সেটাকে বলা হয় ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। অর্থাৎ যেই রেগুলার ভার্ব সেই কিন্তু স্ট্রং ভার্ব। ঠিক আছে? তো ভার্বের ক্লাসিফিকেশনটা আজকে আমি তোমাদের ডিটেলে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ অনেকেই পার্টস অফ স্পিচের কিছু পার্টিকুলার চ্যাপ্টার থেকে ক্লাস চাইছো, তো আমি ভাবলাম একটা একটা করে আপলোড করি। এবং খুব লেন্দি ভিডিও আমি করছি না, ওই জন্য পার্ট পার্ট করে আমি ভিডিওগুলো আপলোড করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে আমি ক্লাসিফিকেশনটা দিলাম। এরপর যদি তোমাদের ভার্ব থেকে কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, বা কোনো পার্টিকুলার ক্লাসের যদি রিকোয়ারমেন্ট থাকে সেটাও তোমরা জানাবে, আমি চেষ্টা করবো তার উপর ভিডিও আপলোড করা। আর আর একটা রিকোয়েস্ট, যদি ক্লাস ভালো লাগে, যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হলে সেটাও জানাবে, এবং ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আপকামিং ভিডিওগুলো যাতে তারাও দেখতে পারে। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন আর একটা টপিক নিয়ে।